ইটস বাই মধুলিকার বেশ কিছু ভালো ভালো রান্না দিয়ে আমি সাজিয়েছি পুজোর রান্না সিরিজ। সপ্তমীর মহাভোজের প্রথম পর্বে রুই মাছ এবং চিতল মাছের রেসিপি শেয়ার করেছি। এবারে বাঙালি প্রিয় পাবদা মাছের রেসিপি, দুধ পাবদা। আমি আজকে নিয়েছি 400 গ্রাম পাবদা মাছ, মাঝারি সাইজের পাবদা। নুন, স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে ছড়িয়ে দেব 1.5 চা চামচ ময়দা। পাবদা মাছ ভাজার সময় ভীষণ ফাটে, আঁশ ছাড়া মাছ, সেই জন্য এই এক্সট্রা প্রিকশন গুলো নেওয়া। ময়দা আর সর্ষের তেলটাও মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে 15 মিনিট। একটা বাটিতে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা একসাথে মিশিয়ে রেখে দেবো। যদি লঙ্কা বাটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু রান্নাটা আরো ভালো হয়। দুধ পাবদা 1.5 কাপ দুধ লাগছে, তার মধ্যে 1/4 চা চামচ ময়দা মিশিয়ে রেখে দিতে হবে, যাতে দুধটা যখন রান্না করা হবে যাতে দুধটা ফেটে না যায়, ছানা কেটে না যায়। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবারে মাছগুলো ভেজে নেব। আমি পাবদা মাছ হালকা করে ভাজি। কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল গরম করে পাবদা মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। 4 মিনিটের বেশি একটা পিঠ ভাজবেন না, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন যাতে তেল ফাটলেও গায়ে না পড়ে। এমনিতে ময়দা আর তেল লাগানোতে তেলটা কিন্তু খুব কম ফাটে। মাছগুলো এরকম ভেজে তুলে নিলাম। আর একসাথে অনেকগুলো মাছ ভাজবো না, ভাগে ভাগে ভাজবো যাতে ভেঙে না যায়। মাছটা ভাজা হতে হতে বলে রাখি, প্রত্যেকটা রেসিপি নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরো কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছগুলো এরকম ভাবে ভেজে নেব, একদম হালকা ভাজা, কড়া করে কিন্তু ভাজবো না। কড়া করে ভাজলে মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে আর একটা লঙ্কা কেটে দিয়ে দেবো যাতে না ফাটে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর তারপরে লঙ্কা আর আদা বাটা যে গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভাজতে হবে মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এই দুটো মশলা ছাড়া কিন্তু আর কোনো মশলাই পড়বে না এতে। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দিলে দিয়ে দেব দুধটা। এই সময় গ্যাসটা আমি মাঝারি আঁচে করে দিয়েছি। দুধটা ক্রমাগত নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে দুধটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। যেহেতু দুধে ময়দা মেশানো আছে সেই জন্য দুধটা কিন্তু ফাটবে না, আদারওয়াইজ কিন্তু ফেটে যেতে পারে। আর দুধটা কিন্তু ঠান্ডা দুধ দেবেন না, একটুখানি হালকা গরম দুধ দিলেই ভালো হয়। ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। তারপরে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট মাঝারি আঁচে। 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 টেবিল চামচ, কিছু কাঁচা পাকা লঙ্কা, আমি এখানে 4টে থেকে 5টা দিচ্ছি, আর প্রচুর পরিমাণে ধনেপাতা, 1/2 কাপ মতো ধনেপাতা কুচানো। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুধ পাবদা। খুব সহজেই রান্নাটা, খালি দুটো মশলা দিয়ে তৈরি রান্নাটা এত সুস্বাদু হয় যে না খেলে বোঝাই যায় না। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা বানাবেন। দুধ পাবদা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। সপ্তমীর মহাভোজে চিংড়ি মাছের রেসিপি না থাকলেই নয়, তাই রইল বাংলাদেশের বিখ্যাত চিংড়ি মাছের ভুনা। ইটস বাই মধুলিকার ওয়ান অফ দ্য বেস্ট চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছের ভুনা বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। 1/2 কিলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বাগদা চিংড়ি। শিরা ফেলে ভালো করে ধুয়ে মাথা আর লেজাটা আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। বেরেস্তা বানানোর জন্য আমি 2টো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। বেরেস্তা বাটা দিলে চিংড়ি মাছের ভুনার টেস্টটা একদম আলাদা হয়, সেই জন্যই এই 2টো পেঁয়াজ আলাদা করে কেটে নিলাম। এছাড়া আরেকটা বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব। রান্নায় পেঁয়াজটা এতটাই পাতলা করে কেটে দিতে হবে যাতে একদম মিশে যায়, গলে যায়, সেইভাবেই দিতে হবে। সেই জন্য যতটা পাতলা করে কাটা সম্ভব কেটে নিতে হবে। আর কিছু কাটাকাটি করার ব্যাপার নেই, কাটাকাটির পালা শেষ। এবারে শুরু করা যাক রান্নাটা। আমি কড়াইতে রান্নাটা করছি, আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগবে। আমি তাও 1/4 কাপ তেল দিচ্ছি। 1/2 কাপ তেল দিলে কিন্তু খুব ভালো হয়। 1/4 কাপ সর্ষের তেল দিচ্ছি। বেরেস্তা বানিয়ে নেব। যে 2টো বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই 2টো পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে ক্রমাগত নাড়িয়ে ভেজে নেব যাতে সমানভাবে ভাজা হয়। ঠিক এরকম লাল লাল করে ভাজা হবে। তেলটা চিপে পেঁয়াজটা তুলে নেব। এখন কিন্তু নরম থাকবে পেঁয়াজটা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা একদম ক্রিস্প হয়ে যাবে।
পেঁয়াজ বেরেস্তাটা এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে পুরোটা দেবো না, পুরোটা লাগবে না। আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করেই বানাই, কারণ আমার খেতে খুব ভালো লাগে। এভাবে গুঁড়ো করে নিয়ে এইবারে জল দিয়ে মিহি করে বেটে নেব। প্রথমেই যদি জল দিয়ে বাটতে যান তাহলে কিন্তু এরকম ভাবে মিহি করে বাটা যাবে না। পেঁয়াজ বেরেস্তা বানানোর পরে যে তেলটা আছে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি 2 ব্যাচে ভাজছি। লাল লাল করে ভাজতে হবে, 40 থেকে 50 সেকেন্ড এক একটা সাইড ভাজলেই হবে, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম লাল লাল করে ভাজা হলে তুলে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলো একইভাবে ভেজে নেব। এইবারে যতটুকু তেল আছে সেই তেলটুকুতেই রান্না হয়ে যাবে। আপনারা যদি চান আরো খানিকটা তেল কিন্তু দিতে পারেন। চিংড়ি মাছের ভুনা বা যে কোনো ভুনাতে তেল একটু বেশি হলে ভালো হয়। আপনারা এই সময় আরো 3 থেকে 4 টেবিল স্পুন তেল কিন্তু দিলে রান্নাটা স্বাদ আরো ভালো হবে। একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে যেটা কেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে। 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো রসুনের কোয়া। 15 থেকে 20টা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু চিংড়ি মাছের ভুনার টেস্টটা অনেকটা বেড়ে যায়। অনেকেই দেয় না, কিন্তু না দিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। রসুনের কোয়াটা দিয়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে যায়। এইবারে দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভুনা মানে কিন্তু ভাজতে থাকা, যত ভাজবেন তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। চিংড়ি মাছ ভুনায় কিন্তু আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া অন্য কোনো মশলা যেমন জিরে, ধনে, গরম মশলা কিছুই দিই না, তাতে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়। ভালো করে মিশিয়ে ভাজতে থাকতে হবে। দিয়ে দেবো দই, 2 টেবিল চামচ দই। দইটা যখন দিয়েছি তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দইয়ের বাটিটা ধুয়ে 1/4 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মিশে যাবে দইটা মশলার সাথে, তখন গ্যাসটা জ্বালিয়ে বা ফ্লেমটা অন করে গ্যাস বাড়িয়ে ভালো করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসে। মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা বাটাটা। আরও খানিকটা জল দিয়ে 1/4 কাপ মতো ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এই মশলাটা যতবার কষাবেন, যতবার ভুনবেন, তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। বেরেস্তা দেওয়ার পরে জল শুকিয়ে তেল বেরিয়ে এলে আবার আরেকবার জল দিয়ে আরেকবার মশলাটা কষিয়ে নিতে হবে। এটাই লাস্টবার কষাচ্ছি। ভুনা মানেই বারবার কষাতে হবে, তাতেই রান্নার টেস্টটা বাড়বে। এবং দেখবেন যে যতবার ভুনবেন, যতবার মশলাটা কষাবেন, রং কিন্তু তত গাঢ় হতে থাকবে, রং কিন্তু তত সুন্দর আসতে থাকবে। এবার দেখুন রংটা কিন্তু একদম পাল্টে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছটা। ঝোলটা না ফুটিয়ে কিন্তু মাছটা দেবেন না, ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরেই মাছটা দিতে হবে। যতটুকু তেল লেগে আছে মানে মাছ ভাজার তেল, সেটাও দিয়ে দিচ্ছি কাচিয়ে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে লো ফ্লেমে। 7 মিনিট বাদে দেখবেন উপরে পুরো তেল ভেসে উঠেছে। আমি কিন্তু আর জল দিলাম না, 1/2 কাপ জলই দিয়েছি। এটা একটু মাখা মাখাই হবে, ঝোল কিন্তু হবে না। মশলাটা গায়ে লেগে থাকবে এবং বেশ অনেকটা মশলা হবে। দেখুন উপরে পুরো তেল ভেসে উঠেছে। এই রান্নায় আরো তেল দিলে দেখতে আরো সুন্দর হতো, কিন্তু আমি কম তেলে রান্না করার চেষ্টা করি সবসময়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এই রান্নাটা কিন্তু পাকা লঙ্কা দিলে টেস্ট অনেক ভালো আসে। প্রন ভুনা একদম রেডি টু সার্ভ। রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। চিংড়ি মাছের সাথে কিছু রসুনের কোয়াও দেবেন সার্ভ করার সময়, সেটা কিন্তু খেতে দারুণ লাগে। এর পরের রেসিপিটা ইলিশ মাছ, এটা পমফ্রেট মাছ। বেশ কিছুদিন পমফ্রেটের রেসিপি শেয়ার করা হয়নি, তাই শেয়ার করছি পছন্দের একটি পমফ্রেট রেসিপি। পমফ্রেট মাছের মইলি, কেরালার একটি বিখ্যাত রান্না মিন মইলি। মিন মইলিতে মাছ কিন্তু নানান ধরনের ইউজ করা যায়। আমি এখানে পমফ্রেট মাছ ইউজ করছি। পমফ্রেট মাছের মইলি রান্নাটা আমার মনে হয় আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। এখানে 850 গ্রাম পমফ্রেট মাছ আছে। মাছগুলো অনেকটাই বড়, তাই আমি টুকরো করে কেটে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ আর নুন দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে একদম ফাইন করে কেটে নেব, একদম মিহি করে কেটে নেব। একটা মাঝারি সাইজের টমেটো বীজটা ফেলে মিহি করে কেটে নেব।
নারকেলের দুধ লাগছে। বাড়িতে নারকেলের দুধ বানিয়ে নিলে তো ভীষণই ভালো হয়। আমি এখানে প্যাকেটে নারকেলের দুধ নিচ্ছি, কোকোনাট ক্রিম বলে যেটাকে, একদম ঘন দুধ, হাফ কাপ। একটা কড়াইতে কোয়ার্টার কাপ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করছি, গরম করে নিলাম। নিয়ে পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। এক একটা সাইড 3 মিনিট মতো ভাজবো, তার বেশি নয়, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ, আর দিয়ে দেবো কারি পাতা। নিয়ম মতো সর্ষে আর কারি পাতাটা ফোড়নে আগে দিতে হয়, কিন্তু তেলের মধ্যে কারি পাতা দিলে এত ছেটে, সেই জন্য আমি কারি পাতাটা এই সময় দিই। এই সময় দিলেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। আর তেলে কারি পাতা ফোড়ন দিলে যে তেল ছিটকায় সেটা থেকেও বাঁচা যায়। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি, আর কোয়ার্টার চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব 2 মিনিটের মতো, খুব সুন্দর একটা গোলমরিচের গন্ধ পাওয়া যাবে। এইবারে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটোটা। টমেটোটা ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। দিয়ে দেবো রসুন বাটা কোয়ার্টার চা চামচ, আর আদা বাটা কোয়ার্টার চা চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কারি পাতা আদা রসুনের গন্ধটা মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসে। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন, ঝাল যদি বেশি খান। কোয়ার্টার কাপ জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে আসে। জলটা শুকিয়ে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাঠ 1 চা চামচ। আমি এখানে তেঁতুলের কাঠ যেটা কিনতে পাওয়া যায়, ট্যামারিন্ড পেস্ট, সেটা ইউজ করেছি। আপনারা চাইলে বাড়িতে তেঁতুল ভিজিয়ে কাঠ বার করে ইউজ করতে পারেন। ভেজে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে এইবারে দিয়ে দেবো নারকেলের দুধটা, নারকেলের ক্রিমটা, ঘন নারকেলের দুধটা, এবং তার সাথে দিয়ে দেবো 3/4 কাপ জল। দিয়ে দেবো 1 চা চামচ চিনি, চিনিটা চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে, একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সমান করে বিছিয়ে দিতে হবে, আর মাছ ভাজার তেলটাও কিন্তু মনে করে দেবেন, তাতে আমার মনে হয় মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। মাছটা দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে এটা রান্না হতে দিতে হবে। 5 থেকে 6 মিনিট বাদে মাছ কিন্তু একদম রেডি। দিয়ে দিতে হবে কাঁচা পাকা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কাটা কিন্তু আগেও দিতে পারেন। লঙ্কাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের মইলি। পাঠার মাংসটা নবমীর জন্য থাক। আজকে রইল আরেকটা খুব সহজ মুরগির মাংসের রেসিপি, কালাভুনা। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। কালাভুনা সাধারণত গরুর মাংস বা পাঠার মাংসের বানানো হয়। আমি আজকে বানাচ্ছি মুরগির মাংসের কালাভুনা। চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে তার জন্য নিতে হবে একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি দারচিনির টুকরো, 6টা লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রামের কালাভুনাতে রাঁধুনিটা কিন্তু পড়বেই। মশলাগুলোকে শুকনো খোলায় টেলে নিয়ে আমরা গুঁড়ো করে নেব ঠিক এইভাবে। এই মশলাতে কিন্তু জায়ফলও পড়ে, ছোট্ট 1 টুকরো জায়ফল দিলেও ভালো, কিন্তু আমার জায়ফলের গন্ধটা একদম ভালো লাগে না বলে আমি দিইনি। 7টা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খানিকটা দিয়ে আমরা বেরেস্তা বানাবো আর খানিকটা রান্নায় লাগবে। ঠিক এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কালাভুনা নর্মালি রেড মিট দিয়ে হয়, গরুর মাংস বা পাঁঠার মাংস। আমি আজকে মুরগির মাংস দিয়ে করছি। রেড মিট বেশি খাওয়া ভালো নয়, তাই বলে কি কালাভুনা খাবো না, সেই জন্যই মুরগির মাংস দিয়ে ট্রাই করা। একটা বড় টমেটো এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। চিকেন আমি নিয়ে নিয়েছি, মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম কারি কাট। আমি এর মধ্যে কিন্তু লিভার আর গিজারটাও দিচ্ছি, মেটেটাও দিচ্ছি। খেতে ভালো লাগে বলে আপনারা এটা বাদ দিতেই পারেন, আর এটাকে খালি লেগ পিস দিয়েও করতে পারেন।
মাংসটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্য দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা সম পরিমাণে আছে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, একটু ঝাল ঝাল হবে ভুনা, টক দই হাফ কাপ, টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা কিন্তু অপশনাল, অনেক জায়গাতেই টমেটো দেয় না, আমি আজকে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। কমসে কম আধ ঘন্টা ম্যারিনেট করতেই হবে। 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো। এর মধ্যে পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা এবং বেরেস্তার তেলও কিন্তু দিতে হয়। আমি দিলাম না, আমি রান্নার সময় একবারই দেব। আমি যেহেতু খুব কম সময় ম্যারিনেট করছি সেই জন্য খুব একটা বেশি ডিফারেন্স আসবে না, কিন্তু আপনারা যদি 3-4 ঘন্টা ম্যারিনেট করেন তাহলে কিন্তু বেরেস্তা এবং বেরেস্তার তেল দিয়েই ম্যারিনেট করবেন প্লিজ। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। খানিকটা পেঁয়াজ, হাফ কাপের মতো পেঁয়াজ আমি রেখে দিচ্ছি, পরে লাগবে। বাকি পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। ভুনা এবং কষার মধ্যে ডিফারেন্স আছে। ভুনাটা হচ্ছে পুরো জিনিসটা ভাজতে হবে, কষাটা জল ছিটা দিয়ে দিয়ে দমে রান্না করতে হয়, ঢেকে ঢেকে রান্না করতে হয়, শুকনো করে রান্না করতে হয়। আর ভুনাটা কিন্তু পুরো মাংসটা বা যেটাই ভুনা করবেন সেটা পুরো ভাজা ভাজা হবে। সুতরাং কষার থেকে ভুনাতে কিন্তু তেলটা অনেকটাই বেশি লাগে। আমি চেষ্টা করছি যতটা কম তেল দিয়ে বানানো যায়, খেতে কিন্তু সাংঘাতিক ভালো হয়। আমি পেঁয়াজের সাথে 3টে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। এই মুরগির মাংসটা খেতে আমার দুর্দান্ত লেগেছিল এবং আমার বিশ্বাস এটা আপনাদেরও দারুণ লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। যেই তেলটা থাকছে সেখান থেকে খানিকটা তেল আমি আলাদা করে বাটিতে সরিয়ে রাখছি। পেঁয়াজ ভাজার তেল খানিকটা আমি আলাদা করে বাটিতে সরিয়ে রাখছি, এটা পরে লাগবে। বাকি তেলের মধ্যে আমি দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা আর যে পেঁয়াজটা আমি সরিয়ে রেখেছিলাম হাফ কাপ মতো সেইটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই আমি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। ইনফ্যাক্ট কাঁচা পেঁয়াজটাই মাংসের সাথে মেখেও অনেক জায়গায় রান্না করে। আমি সামান্য একটুখানি তেলের মধ্যে আগে দিয়ে নিলাম, তারপরেই মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা। এর মধ্যে পেঁয়াজ ভাজার তেল মানে বেরেস্তা ভাজার তেলের গন্ধটাও চলে আসবে। বাকি যে ম্যারিনেটটা আছে, যেটা দিয়ে ম্যারিনেট করেছি, সেই ম্যারিনেটটা আমরা এখন দেবো না, ওটা পরে দেবার জন্য রেখে দেবো। শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছি সেটাকে টুকরো টুকরো করে কেটে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু একদম হাইতে করা আছে, নিচে কিন্তু মাংসের নিচটা কিন্তু এখন ভাজা হচ্ছে একদম হাই ফ্লেমে। ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে আমরা 5 মিনিট ভাজবো, মাঝে মাঝে নেড়ে নেব। হাই ফ্লেমে নুন না দিয়ে মাংসটা ভাজলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি ভাজা হয় এবং জল কিন্তু মাংস থেকে বেরিয়ে আসে না। দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার অর্ধেকটা, আর বেরেস্তা ভেজেছি যে আমি কিন্তু কোনো টিস্যু পেপারে তুলিনি, আমি এমনি প্লেটে তুলেছি, যাতে বেরেস্তা ভাজার তেলটা যেটা থাকবে সেটা আমি মাংসটার মধ্যে দিয়ে দিতে পারবো। পুরোটাই কিন্তু এখানে টেস্ট আনবে। খুব ভালো করে মিশিয়ে মাংসটাকে আরও 5 মিনিট মতো আমরা ভেজে নেব বা কষিয়ে নেব। অলরেডি দেখতে পাচ্ছেন মাংসের রংটা কিন্তু কালো কালো হয়ে এসছে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 2 চা চামচ নুন দিয়েছি। বাকি যে ম্যারিনেটটা আছে এইবারে সেটা দিয়ে দেব, আর হাফ কাপ জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে। মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটা রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। 10 মিনিট মতো রান্না করলেই হয়। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, মাংসটা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, কারণ জল কিন্তু আমরা খুব বেশি দিইনি। এইভাবে ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিটের মধ্যে কিন্তু পুরো মাংস সিদ্ধ হয়ে যায়। পোলট্রি মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাংসটা সিদ্ধ যতক্ষণ হচ্ছে তার মধ্যে আমরা 2টো পেঁয়াজ এরকম চৌকো চৌকো করে কেটে নেব।
10 মিনিট হয়ে গেছে, মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছেড়ে আসছে। দেখবেন যাতে 97% 96% মতো সিদ্ধ হয়ে যায়, কারণ বাকিটা কিন্তু কষাতে কষাতেও সিদ্ধ হবে, নাহলে কিন্তু মাংসটা বেশি গলে গেলে হাড় ছেড়ে বেরিয়ে এলে দেখতে ভালো লাগবে না। এইভাবে খানিকটা নেড়ে নেব। এটা নেড়ে নিয়ে এইবারে একটা ফোড়ন রেডি করতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি যে তেলটা আমি তুলে রেখেছিলাম বেরেস্তা ভাজার, সেইটা, আর 1 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ রসুন আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে রসুনটাকে ভাজতে হবে যতক্ষণে রসুনটা নরম হয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, লাল লাল ভাজা কিন্তু হবে না। দিয়ে দেব পেঁয়াজটা, যেটা চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, আর টুকরো করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে, বেশিক্ষণ নয়, 1 মিনিটের বেশি কিন্তু নয়, পেঁয়াজগুলো যাতে নরম না হয়ে যায়। 1 মিনিট ভাজা হয়ে গেলে মাংসের ঝোল থেকে 1 টুকরো মাংস আর খানিকটা মশলা নিয়ে আমরা মশলাটার সাথে কষিয়ে নেব। এতে মশলার মধ্যে পুরো গন্ধটা চলে আসবে। মশলা শুদ্ধ মাংসটা দেওয়ার পরেই ফোড়ন থেকে একটা দারুণ গন্ধ আসতে শুরু করে। 1 মিনিট মতো ভেজে নিয়ে এই ফোড়নটাকে মাংসের মধ্যে মিলিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে বাকি যে গুঁড়ো করে রাখা মশলা রেখে দেওয়া হয়েছিল সেইটা। এইবারে ভাজতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। মশলাটা দেওয়ার পরেই, শুকনো গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার পরে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসে এবং দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু তেল দেখা যাচ্ছে। এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এবারে ভাজতে হবে আরও 2 মিনিট। পুরো তেল বেরিয়ে এসেছে এবং রংটাও দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে এসেছে। এটা যত ভাজবেন তত কালো হবে। অনেক কালাভুনাতেই আমি দেখেছি সয়া সস ইউজ করতে, কিন্তু আমার মনে হয় যে চট্টগ্রামে যেই সময় এই রান্নাটার উদ্ভব হয়েছিল সেই সময় সয়া সস কিন্তু ইউজ হতো না। মাছের পদগুলো সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, আর মাংসটা সার্ভ করুন লুচি বা পরোটার সাথে। আমার পছন্দের কিছু রান্না দিয়ে সাজানো মহাসপ্তমীর মহাভোজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই মহাষ্টমীর মহাভোজে কিছু নিরামিষ রেসিপির সাথে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।